আসসালামু আলাইকুম। চ্যানেল আই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের উচ্চশিক্ষার একটি বড় অংশ জুড়ে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, যার সঙ্গে জড়িয়ে আছে লাখো শিক্ষার্থীর স্বপ্ন, সংগ্রাম এবং ভবিষ্যৎ। আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। তিনি একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী। তার নেতৃত্বে এই বিশাল ব্যবস্থাকে কিভাবে এগিয়ে নেওয়া হচ্ছে, কী চ্যালেঞ্জ আর কী সম্ভাবনা, এসব নিয়েই আজকের আলোচনা। আর আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মল্লিক। চলুন শুরু করা যাক। স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি স্যার ভালো আছি। স্যার, ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে বাস্তব চ্যালেঞ্জটি সামনে এসেছে সেটি কি ছিল? প্রথমেই যেটা ছিল যে আমাদের প্রায় 40 লক্ষ শিক্ষার্থী এবং প্রায় 2,500 শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদেরকে মব কালচারের মাধ্যমে বিভিন্ন জায়গাতে শিক্ষকদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। কলেজের প্রিন্সিপাল সাহেবদেরকে বিভিন্ন ধরনের ইন্টারনাল দ্বন্দ্বের কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। তাদেরকে ফিরিয়ে আনা, কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, স্পেসিফিক অভিযোগ থাকে, সেই অভিযোগে আমরা তদন্ত করে সেটাকে আমরা সমাধান করেছি। তাদেরকে ফিরিয়ে আনাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। 40 লক্ষ শিক্ষার্থী, যেহেতু জেনজিদের প্রায় সবাই জেনজি, এবং তারা একটা আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে, তাদেরকে সেই রকম একটা অবস্থা থেকে একটা প্রম্পটেড গ্রুপ, একটা উত্তেজিত গ্রুপ, তাদেরকে সেই জায়গাটা থেকে আবার ক্লাসরুমে ফিরিয়ে আনাটা আর একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা করতে পেরেছি সফলতার সাথে। আর একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের দায়িত্ব নেওয়ার পরেই সরকার আমাদেরকে যেটা করেছে সেটা হলো যে প্রায় 2,500 শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি যেটা আছে, সেই গভর্নিং বডিটা ভেঙে দিয়েছিলেন। তখন আমাদের এই 2,500 শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে আবার গভর্নিং বডিটা পুনর্গঠন করতে হয়েছে সারা দেশে, এবং সেখানে পুনর্গঠন করতে গিয়ে কিছুটা রাজনৈতিক প্রভাব থেকে বের হয়ে এসে সমাজের নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, তাদেরকে দিতে হয়েছে। সেটা আরেকটা চ্যালেঞ্জ ছিল। এই তিনটা চ্যালেঞ্জ ছিল সব থেকে বড়। তারপরে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের করোনার সময়ে এবং পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল সেশন জট শুরু হয়ে গিয়েছিল। সেই সেশন জটটাকে কিভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, সেটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। আর একটা চ্যালেঞ্জ ছিল আমাদের যে সিলেবাস আমরা পড়াচ্ছি, সেই সিলেবাসে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া লিঙ্কেজটা খুব কম। ছেলেমেয়েরা যে পড়াশোনা করছে সেটা দিয়ে সে কি করবে, কোথায় চাকরি করবে, কোন ধরনের পড়াশোনা আমরা করাচ্ছি এবং কোন ধরনের ডিমান্ড মার্কেটে আছে, সেটার একটা অ্যাসেসমেন্ট, সেটা একদম যৌক্তিকভাবে একটা অ্যাসেসমেন্ট করা দরকার ছিল। সেটা আমরা করে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে যে সিলেবাস বা কারিকুলাম আমরা দিচ্ছি, সেই সিলেবাস কারিকুলামে এটা এই চতুর্থ শিল্প বিপ্লব তো দূরের কথা, প্রথম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ গুলাই মোকাবেলা করতে সক্ষম না। তো এই সিলেবাস গুলাকে গত 1.5 বছরে আমরা রিভিউ করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলে দেশি বিদেশি এক্সপার্টদেরকে সেখানে ইনভলভ করে এই সিলেবাস গুলাকে আমরা প্রথম পর্যায়ের রিভিশনটা করতে পেরেছি এবং আপলোড করে দিয়েছি। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। একটা চ্যালেঞ্জ ছিল আমাদের ইনস্টিটিউট গুলা। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সারা বাংলাদেশে আপনারা দেখবেন যত ইনস্টিটিউট আছে, সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, আমাদের সমস্ত ল কলেজগুলা, বিএড কলেজ, গ্রন্থাগার কলেজ, এই কলেজগুলাতে আপনার এই এক ধরনের অ্যানোমালিটিস ছিল, এক ধরনের সমস্যা ছিল, এবং কোন সাবজেক্টের নকলের প্রবণতা অনেক বেশি ছিল, বিশেষত লতে। এটা একটা চ্যালেঞ্জ ছিল যে এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা দরকার। সেটা আমরা মোটামুটি কিছুটা করতে সক্ষম হয়েছি। আমরা ল পরীক্ষাগুলোকে স্থানীয়ভাবে গুচ্ছের ভিত্তিতে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে গিয়েছি। বিশ্ববিদ্যালয় সেই কলেজ আমাদের ল পরীক্ষাগুলো নিয়ে দিচ্ছে। কোথাও কোথাও কলেজও হচ্ছে, বড় কলেজে, নাম করা কলেজে হচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর একটা চ্যালেঞ্জ ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে গত সরকারের সময়ে
প্রায় 988 প্রায় 1000 কর্মকর্তা কর্মচারীকে এই যে তাদেরকে এই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল হাইকোর্টের রায়ের অ্যাপিলেট ডিভিশনের রায়ের পরিপ্রেক্ষিতে। সেই 1000 লোককে 988 লোককে আবার রিভিউ করে অ্যাপিলেট ডিভিশনে আবার রিভিউ করে ফুল কোর্টে তাদেরকে ফিরিয়ে আনা, তাদেরকে বসার জায়গা দেওয়া, তাদেরকে কাজ দেওয়া। এবং এখন এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 3 গুণ, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী হলেই চলে, সেখানে প্রায় এখানে 2200 মতো কর্মকর্তা কর্মচারী। এখন এটা কিছু করারও নাই, কারণ তারা একটা বেইনসাফির শিকার হয়েছিল বলে আমরাও মনে করি এবং জাতীয় মনে করে এবং সবাই মনে করে। পলিটিক্যাল পার্টিগুলোর একটা কমিটমেন্ট ছিল, বিশেষত বিএনপি সরকারের একটা কমিটমেন্ট ছিল যে তারা যদি কোনো সময় সুযোগ পায় তাহলে তাদের এই বেইনসাফির জবাবটা দিবে। তো সরকার গঠন করার আগেই আমরা অ্যাপিলেট ডিভিশন থেকে রিভিউ করিয়ে তাদেরকে জয়েন করাই এবং তারা কাজ শুরু করেছেন এবং তাদেরকে প্লেসমেন্ট করা, তাদের একটা বেতন ডাবল হয়ে গেছে ওভারনাইট, সুযোগ সুবিধা সবকিছু আমাদেরকে ডাবল দিতে হচ্ছে। এটা একটা এক ধরনের চ্যালেঞ্জ ছিল। তো এটা আপাত দৃষ্টিতে এই কয়েকটা চ্যালেঞ্জ বললাম, আরো অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। প্রফেসর আমানুল্লাহ, আপনি অনেকগুলো চ্যালেঞ্জই মোকাবিলা করেছেন এবং খুব ভালোভাবেই সেটা বলেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে একটা সাধারণ ধারণা মানুষের মনে আছে যে এখানে ব্যাপক সেশন জট, এবং এটা তো সত্যি একসময় ছিল। মানের প্রশ্ন অনেকেই বলেন, কিন্তু আপনি তো কাছ থেকে দেখছেন, এখন অভিভাবক, এই সেশন জট এবং মানের প্রশ্ন আপনি এটা আসলে কিভাবে দেখবেন? বাহির থেকে যে কথাগুলো বলা হয় তার সত্যতা আছে, এবং বাহির থেকে যে আলোচনাগুলো করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হয় এবং বিভিন্ন ধরনের গবেষণাও আছে, বিআইটিএস এর গবেষণা আছে, আমাদের এখানে বিবিএস এর আছে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কিছু গবেষণা আছে, সেগুলো যেগুলো বলা হয় সেগুলো ঠিকই আছে। কারণ একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এখানে কিন্তু জব পায় না। যেহেতু জব পায় না, সেহেতু আমরা এইখানে আবার দেখা গেছে যে আমরা একটা বিশাল সংখ্যক গ্রুপকে তারা জব পাচ্ছে না কিন্তু তাদেরকে আমরা পড়াচ্ছি। এরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যে কথাবার্তাগুলো আছে মানের প্রশ্নে, সেটা অনেকটাই সঠিক। সেই জায়গাটাতেই আমরা অ্যাড্রেস করা শুরু করেছি। যেমন আগে অ্যাডমিশন টেস্ট ছিল না জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমরা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করা শুরু করেছি। এই গত বছর থেকে অ্যাডমিশন টেস্ট শুরু হয়েছে এবং এইবার এই 25শে এপ্রিল আমাদের দ্বিতীয় অ্যাডমিশন টেস্ট। আমাদের এখানে ইনকোর্স এবং অ্যাসাইনমেন্ট নিয়ে একটা বড় সমস্যা ছিল। ইনকোর্স এবং অ্যাসাইনমেন্ট ম্যানেজমেন্টের একটা ঝামেলা ছিল। সেই ইনকোর্স এবং অ্যাসাইনমেন্ট ম্যানেজমেন্টে আমরা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এখন ইনকোর্স পরীক্ষা দিতে হয় এবং সেই খাতা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে পাঠাতে হয় এবং সেই ইনকোর্সের খাতা থেকে একটা সার্টেন পোর্শন আমরা আবার রিভিউ করি। এটা আমাদের একটা এই ঝামেলা ছিল, এই জায়গাটাতে আমরা করতে পেরেছি। শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের যে ট্রেনিং দরকার ছিল, কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিং, সেই কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিংটা আমরা শিক্ষকদের এটা কন্টিনিউ আমরা করছি। মানের প্রশ্নে এখন পর্যন্ত যে সমস্ত অভিযোগগুলা তৈরি হয়েছে গত 30-32 বছরে, সবগুলাই আমরা স্বীকার করে নিয়ে একটা একটা করে ধরে আমরা এটাকে অ্যাড্রেস করছি এবং এই মান আশা করি যে আগামী 1-2 বছরের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মোটামুটি আমরা কিছুটা গর্ব করতে পারবো। আর একটা হলো যেটা আপনি যেটা বললেন যে এই যে তার সেশন জটটা আমরা দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত গত 18 মাসে প্রায় 300-র মতো পরীক্ষা নিতে পেরেছি। তার মানে প্রফেসর আমানুল্লাহ, সেশন জট নিরসনে আসলে বাস্তবসম্মত টাইম ফ্রেম নির্ধারণ করে আসলে আপনারা এগিয়েছিলেন নিশ্চয়ই, কারণ কিছুটা কমেছে বলে আমরা শুনেছি। আগের মতো মানে আছে তো বটেই, কিন্তু ভয়ঙ্কর রকম থেকে বোধহয় বেরিয়ে আসা শুরু করেছেন। ঠিক বললাম কিনা? সেশন জামের ব্যাপারে আমরা এখন পর্যন্ত প্রায় 3 শতাধিক পরীক্ষা নিয়েছি এবং প্রায় 40-45% সেশন জাম এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং আমরা একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে নেমেছি এবং সব শিডিউল আমাদের সামনে। যেমন এই বছরে আমরা এই 2026 সালে আমরা 8টা বড় পরীক্ষা আমরা নিব এবং প্রায় শতাধিক আপনার ছোট ছোট পরীক্ষা নিব। এগুলো যদি নিতে পারি আগামী ডিসেম্বরে 75-80% সেশন জাম আমরা এই ডিসেম্বরে আমরা শেষ করতে পারবো বলে মনে করি এবং আগামী বছরে জুন জুলাই নাগাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জাম বলতে কোনো কিছু থাকবে না।
ওকে স্যার, সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের যে চাকরির বাজারে পিছিয়ে থাকার অভিযোগ রয়েছে, আপনি এটা কিছুক্ষণ আগে বলেছেন। এরপরে একটু আরেকটা প্রশ্ন করতে চাই স্যার, সেটি হচ্ছে যে কারিকুলাম কি আপডেট করা হচ্ছে কিনা, ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো সংযোগ তৈরি হচ্ছে কি? আমরা ইন্ডাস্ট্রির সাথে সংযোগ তৈরি করার জন্য কি কি ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কি সেটা তো আমরা বিভিন্ন ধরনের স্টাডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে, আগে করা হয়েছিল, এবং বিভিন্ন ধরনের আমাদের যে স্টেক হোল্ডার যারা আসছে তারাও আমাদেরকে বিভিন্ন ধরনের ডাটা উপাত্ত দিয়ে সাহায্য করেছেন। তারপরও ইউনিসেফের সহযোগিতায় আমরা একটা বড় ন্যাশনাল স্টাডিতে হাত দিয়েছি। কাজটা শুরু হয়ে গেছে, সারা দেশে 64টা জেলা থেকে ডাটা আনা হচ্ছে। ইউনিসেফ স্পন্সর করছে এই স্টাডিটাতে, একটা বড় ন্যাশনাল স্টাডি, যে আগামী 10 বছরে আমাদের এখানে কোন ধরনের স্কিল দরকার, আগামী 5 বছরে কোন ধরনের স্কিল দরকার, কোন কোন এলাকায় কোন ধরনের স্কিল দরকার, কোথায় অ্যাপ্রেন্টিস দরকার, কোথায় মেজর স্কিল গুলা কি কি তাহলে দরকার। এটা তো অনেক এই বড় কাজ জায়গাটাতে হয়েছে। এটা একটা বড় কাজ হচ্ছে এবং প্রথমবারের মতো একটা ন্যাশনাল স্টাডি হচ্ছে। এবং এই স্টাডিটার ব্যাপারে অনেকেরই আগ্রহ আছে, ডেভেলপমেন্ট পার্টনার যারা তাদেরও আগ্রহ আছে, সরকারেরও আগ্রহ আছে, এমনকি খুব মাননীয় প্রধানমন্ত্রী এই স্টাডিটা সম্পর্কে অবগত, এবং উনি 2টা ইন্ডিকেটর এখানে সেট করে দিয়েছেন এক্সট্রা করে, যে আগামী 10 বছরে এখানে কোন ধরনের স্কিল দরকার সেই ইন্ডিকেটরটা আপনারা একটু দেখবেন। এটা উনি কোনো এক মিটিং এ আমাদেরকে বলেছিলেন। তো সব মিলিয়ে আমরা এই স্কিল ডেভেলপমেন্টের এই জায়গাটাতে, মানে ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা এখানে কোথায় গ্যাপ গুলো আছে সেই গ্যাপ অলরেডি আইডেন্টিফাইড। এখন বাকিটা হলো আমাদের এটা কিভাবে আমি এই ডকুমেন্টেশনটা আমরা কিভাবে করবো। করবেন আমাদের স্টাডি রেজাল্টটা আসলে এর ভিতরে আমরা ওই অনুযায়ী ব্রিটেনের কাজ করবেন আর কি। সলফোর্ড ইউনিভার্সিটি, এর ওখানে ভিতরে যে আমরা সুপারিশগুলো ব্রিটেনের, দেওয়া হবে। হুম হুম। হ্যাঁ এর ভিতরে আমরা ব্রিটেনের সলফোর্ড ইউনিভার্সিটি, ম্যানচেস্টারে সলফোর্ড ইউনিভার্সিটির সাথে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং আপনার এই যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম নিয়ে জয়েন্ট কোলাবোরেশনে কাজ শুরু করেছি। আমি ম্যানচেস্টারে গিয়ে এমওইউ সাইন করে এসেছিলাম। এর ভিতরে আমরা নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির সাথে আমরা অনেকগুলো এরিয়াতে এই ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজটা তৈরি করার জন্য তাদের সাথেও কাজ শুরু করেছি। এবং আমরা আরো নাম করা কতগুলো প্রতিষ্ঠান ইউকে, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সাথেও আমরা 2টা প্রতিষ্ঠানের সাথে আমরা এই কাজ শুরু করেছি। সব মিলিয়ে গ্যাপটা কি আছে আমাদের একাডেমিক ওয়ার্ল্ডে, যা বিশেষত জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু 70% উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে, মানে আমাদের 40 লক্ষ শিক্ষার্থী, মানে 70% উচ্চশিক্ষা বাংলাদেশের। জি এই প্রতিষ্ঠানটা যেভাবে চলা উচিত ছিল সেভাবে চলে নাই। জাতির যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। জাতি যেভাবে একটা দেশকে, মানে শুধুমাত্র আমি তাদের সফট স্কিল এবং 2টা 3টা স্কিল, 1টা 2টা স্কিল যদি আমার বাচ্চাদেরকে আমরা দিতে পারতাম, তাহলে আমাদের এখান থেকে যে বছরে 9 থেকে 10 লক্ষ লোক বিদেশে যায়, তাদের একটা বিশাল সংখ্যক লোক কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা। তাহলে একটা স্কিলও যদি তারা নিয়ে যেতে পারতো গালফ স্টেট গুলাতে অথবা বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলাতে, তাহলে দেখা যেত আমাদের যে এখন যে রেমিটেন্সটা আছে $50 বিলিয়ন, এটা হয়তো $100 বিলিয়ন হইতো। মানে ব্যাংকে আসে 25 বিলিয়ন, হাতে 25-30 বিলিয়ন, যেটা আমি বললাম টোটালটা, এটা হয়তো 100 বিলিয়ন করা যেত। তো এই জায়গাটাতে আমরা কাজ শুরু করেছি। মেজর চেঞ্জ আগামীতে দেখা যাবে। প্রফেসর আমানুল্লাহ, শিক্ষার্থীদের সবচেয়ে বড় অভিযোগ আপনি কি শুনেছেন এবং তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? শিক্ষার্থীদের অভিযোগের অন্ত নাই। শিক্ষার্থীরা যে সমস্ত অভিযোগ করে তার যে বেসিস নাই সেটাও ঠিক না। শিক্ষার্থীদের অনেক অভিযোগের বেসিস আছে এবং অনেক অভিযোগ যৌক্তিক, কিন্তু পুরা সিস্টেমটা এমন ভাবে তৈরি হয়েছে, পুরা সিস্টেমটা এমন ভাবে দাঁড়িয়ে গিয়েছে, সেই অভিযোগের সুরাহা করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা স্টুডেন্ট ফার্স্ট পলিসিটা নিয়েছি, যে ছাত্রদের দাবিগুলা কি কি সেই জিনিসগুলো দেখতে হবে। শুধুমাত্র অটো পাস ছাড়া বাকি যত ধরনের দাবি তারা করে, ইনকোর্স নিয়ে তাদের যে কিছু দাবি ছিল, পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছু দাবি ছিল, তাদেরকে একটু গ্রেস দিতে হবে। দেখা গেল যে একটা সাবজেক্টে পাশ করে নাই, বাকি 39টা সাবজেক্টে পাশ করে বসে আছে, সে বছরের পর বছর একটা সাবজেক্টে পাশ করে না। সেখানে আমরা একটু ইন্টারভিউ করার চেষ্টা করেছি যে কেন একটা সাবজেক্টে কেন মেয়েটা বারবার ফেল করছে, ছেলেটা বারবার ফেল করছে। তার খাতাগুলো আনার ব্যবস্থা করেছি।
করছি, করার পরে সেখানকার যে প্রবলেমগুলো আছে সেগুলা ছেলে মেয়েদের সাথে কথা বলে সেগুলো সমাধান করার চেষ্টা করছি। শুধুমাত্র অটো পাসটা ছাড়া বাকি অন্য যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় আমাদের ছেলে মেয়েদেরকে সেগুলো আমরা দিচ্ছি। তাদের জন্য কোনো বার্তা দিতে চান প্রফেসর? তাদের জন্য বার্তা একটাই, আমরা আইসিটি এবং ইংরেজি বাধ্যতামূলক করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত সেশন থেকে আইসিটি এবং ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে এবং ইংরেজিটা ভালোভাবেই তারা ধরতে পেরেছে। আইসিটির ট্রেনিং চলছে এখন এই মুহূর্তে সারা দেশে 12,000 শিক্ষকের আইসিটি ট্রেনিং দিচ্ছে। এটুআই, আইসিটি ডিভিশন, তারপর ইউনিসেফ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় একত্রে যৌথভাবে এই ট্রেনিংটা পরিচালিত হচ্ছে। আমাদের বাচ্চাদের প্রতি আমরা শুধু একটা কথাই বলবো যে তুমি যে অনার্স এবং মাস্টার্স এর সার্টিফিকেটটা নিয়ে যাচ্ছ, আগে যে অবস্থাটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই অবস্থাটা ভুলে যেতে হবে। তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাস করার পরে ইউ মাস্ট হ্যাভ সাম স্কিলস, যে স্কিল নিয়ে তোমাকে কাজের ক্ষেত্রে প্রবেশ করতে হবে। সেজন্য তুমি পার্ট টাইম কাজ করো, তুমি এইটা করো ওইটা করো, বিভিন্ন ধরনের অজুহাত যতই দেও না কেন, পরীক্ষা ক্লাস না করলে, পরীক্ষা ঠিকমতো না দিলে এবং এই পড়াশোনা না করলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা খুব টাফ হয়ে দাঁড়াবে সামনে। মানে আমরা পড়াশোনা মানে একটা ধারণা ছিল যে পড়াশোনা একটু কম করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করা যাবে, এই চিন্তাটা মাথা থেকে সরে ফেলতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতে যা যা করা দরকার, যতটুকু করা দরকার, আমরা অনেকগুলো প্ল্যান নিয়ে আগাচ্ছি। যে সমস্ত ছেলে মেয়েরা ওটাই বলছিলাম যে প্রফেসর ASM আমানুল্লাহ, আগামী 5 বছরে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আপনি কোথায় দেখতে চান? জাতীয় বিশ্ববিদ্যালয়তে কোনো ধরনের কোনো সেশন জান থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা, তার পড়াশোনার ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ অ্যাটলিস্ট 70 to 80% থাকবে। আমরা বলি না শতভাগ আমরা করতে পারবো, 70 to 80% ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা দেশের ভিতরে এবং দেশের বাইরে যেভাবে এখন কন্ট্রিবিউট করছে, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রাইভেট সেক্টরে এবং ইনফর্মাল সেক্টরে প্রায় 80% দখল করে আছে। ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, প্রাইভেট কোম্পানিগুলা, সেখানে তাদের ইনপুট যাতে আরো বেশি পরিমাণে দিতে পারে সেই জন্য আমরা অনেকগুলো স্কিল সামনে নিয়ে আসার প্রিপারেশন নিচ্ছি। মাইক্রো ক্রেডেনশিয়ালস প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে ACCA কোর্সের সাথে অ্যাড করার চেষ্টা করছি। আমরা একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লাব স্টার্ট করছি, তৃতীয় একটা ল্যাঙ্গুয়েজ জানার জন্য, সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেইটাকে আমরা অ্যাক্টিভেট করতে যাচ্ছি। সব মিলিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী 5 বছরে আমাদের যে মেইন হিউম্যান রিসোর্স যে জায়গাটা থেকে তৈরি হয় সেই জায়গাটাকে আমরা আমি বলবো না যে আন্তর্জাতিক মানের করে ফেলবো আমরা, কিন্তু অন্তত পক্ষে বাংলাদেশ মান এবং সাউথ ইস্ট এশিয়াতে আঞ্চলিক মান আমরা একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়কে। ফাইন্যান্সিয়াল হার্ডশিপটা ছেলেমেয়েরা অনেকেই ফেস করে, সেটা যাতে ফেস না করে সেটার জন্য আমরা তাদের জন্য একটা শিক্ষা লোনের ব্যবস্থা করা যায় কিনা, একটা সিন্ডিকেটেড লোনের মাধ্যমে, সেই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করছি, যেটা বিদেশে আছে অনেক জায়গাতে। আমরা অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের মাধ্যমে অলমোস্ট সব সাবজেক্টেই একটা অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম স্টার্ট করে সেই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে এমপ্লয়েবল করে তোলা এবং আরো অনেকগুলো ইস্যু আছে যেগুলো নিয়ে আমি খুব দ্রুত কয়েকটা প্রশ্ন করব এক লাইনের ভিতরে, আপনিও খুব ছোট করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেটি হচ্ছে যে এক কথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হলো তার যে স্টুডেন্ট বেস, প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, সেটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বড় শক্তি। সবচেয়ে বড় দুর্বলতা? সবচেয়ে বড় দুর্বলতা গুড গভর্নেন্স এবং সমস্ত আমাদের যে 2,500 কলেজ আছে সেই 2,500 কলেজের ভিতরে সুশাসন প্রতিষ্ঠা করা, ইনক্লুডিং জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনার ব্যক্তিগত মন্ত্র কি? আমার ব্যক্তিগত মন্ত্র হলো যে আপনাকে এমন একটা সাবজেক্ট পড়তে হবে যে সাবজেক্টে আপনি পণ্ডিত হবেন, আবার একই সঙ্গে আপনাকে সেই সাবজেক্টটা যাতে আপনার ক্যারিয়ার, আপনার পরিবার, আপনার সমাজ এবং আপনার রাষ্ট্রকে হেল্প করতে পারে, সেটা আপনি চিন্তা করবেন। দর্শক এবং শ্রোতা, আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা। উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো খোলামেলাভাবে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সচেতন থাকুন। আবার কথা হবে নতুন কোনো আলোচনায়।